গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছি? আশা করি মোটামুটি এখনও সুস্থ আছে হয়তো বা সবাই। আমিও আছি মোটামুটি, তোমাদের দোয়া আর আশীর্বাদে। আজ তোমাদের মাঝে আবারও আইসিটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। গ্রেগরি পরিবারের পক্ষ থেকে আমি পল্লব স্যার। গতদিন আমরা আইসিটিতে শুরু করেছিলাম চ্যাপ্টার 6 দিয়ে। চ্যাপ্টার 6-এর নাম ছিল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজও আমরা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে গত ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম একটু ওভারভিউ করি। চ্যাপ্টার 6-এ গতদিন আমরা মোটামুটি দেখেছিলাম আমাদের টোটাল চ্যাপ্টার 6-এ কী কী পড়তে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো। দেন আমরা দেখেছিলাম চ্যাপ্টার 6-এ গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে বেসিক পার্ট এবং কি ফিল্ড। এর পরবর্তীতে আমরা যেটা শুরু করেছিলাম সেখানে ছিল বেসিক পার্টের মধ্যে আমরা দেখেছিলাম ডেটা, ইনফরমেশন অ্যান্ড ডেটাবেস সম্বন্ধে জেনেছিলাম। আর কি ফিল্ডের মধ্যে আমরা প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি সম্বন্ধে জেনেছিলাম। এর মধ্যে ডেটা ইনফরমেশন অলরেডি আমরা চ্যাপ্টার 1-এ দেখেছিলাম, তবে ডেটা ইনফরমেশন গত ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। যদি কেউ মিস করে থাকি গত ক্লাসের ভিডিওটা আবার একটু দেখব। আর কি ফিল্ডের মধ্যে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি, এটাও ডিটেলস আলোচনা করা হয়েছিল। সেখানেও যদি কোনো প্রবলেম থাকে আবারও আমরা একটু গত ক্লাসের লেকচার ভিডিওটি একটু ফলো করব। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক। আজকে আমরা মূলত আলোচনা করব দুটো টপিক নিয়ে। একটি টপিকের নাম হচ্ছে ডেটা টাইপ, আর একটি টপিকের নাম হচ্ছে রিলেশনশিপ। তোমাদেরকে এতটুকু বলে রাখি, এই যে দুটো টপিক ডেটা টাইপ এবং রিলেশনশিপ, বিগত বছরগুলোয় বোর্ড প্রশ্নের মধ্যে চ্যাপ্টার 6-এ যতগুলো কোয়েশ্চেন এসেছে তার মধ্যে যদি আমি খুব বেশি ভুল না করে থাকি, গ এবং ঘতে 90% ক্ষেত্রে এই দুটো কোয়েশ্চেনই সব থেকে বেশি এসেছে। প্রত্যেকবার প্রতিটি বোর্ডে, বিভিন্ন বোর্ডেই এই দুটি টপিক থেকেই সব থেকে বেশি পরিমাণ কোয়েশ্চেন এসেছে। দুটো টপিক তাহলে কি কি? একটি হচ্ছে ডেটা টাইপ আর একটি হচ্ছে রিলেশনশিপ। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ডেটা টাইপ। ডেটা টাইপের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমি এখানে একটি টেবিল এঁকেছি। টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন। অলরেডি আমরা গতদিন দেখেছিলাম যে একটা টেবিল যখন তৈরি করা হয়, টেবিলের নাম থাকে, তার ফিল্ড থাকে, তার কিছু রেকর্ড থাকে। ঠিক আছে, তাহলে এখানে স্টুডেন্টস ইনফরমেশনটা হচ্ছে টেবিল নেম, রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাডমিশন ফি, অ্যাড্রেস, প্রেজেন্ট প্লাস পার্মানেন্ট, এগুলো হচ্ছে ফিল্ড নেম। আর প্রত্যেকটা রো, যেমন এই ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এগুলো হচ্ছে প্রত্যেকটি রো এক একটি রেকর্ড। ঠিক আছে, এগুলো আমরা গতদিন দেখেছিলাম, আলোচনাও করেছিলাম। এখন আমরা টেবিলটার সম্বন্ধে একটু হালকা আলোচনা করব, সবাই খেয়াল করো। স্টুডেন্টস ইনফরমেশন বলতে মানে এখানে আমরা যেটা মূলত আলোচনা করতে আছি সেটা হচ্ছে ডেটা টাইপ। এখন ডেটা টাইপটা বাংলা যদি আমরা করি তাহলে আমরা পাবো ডেটার ধরন। তাই ডেটা টাইপের বাংলা কি? ডেটার ধরন। এখন কথা হচ্ছে যে ডেটা টাইপটা এখানে কোথায়, কিসের ডেটা টাইপ, কিসের উপর বেস করে ডেটা টাইপ, সেটা আমাদের ক্লিয়ার হতে হবে। এখানে ডেটা টাইপটা বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, এখানে প্রত্যেকটা ফিল্ড, যেমন দেখো রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাডমিশন ফি, অ্যাড্রেস, প্রত্যেকটা ফিল্ড যখন ডেটাবেজে এই টেবিলটা ক্রিয়েট করা হবে, তখন ডেটাবেজে যখন এই টেবিলটি ক্রিয়েট করা হবে তখন প্রত্যেকটি ফিল্ডের একটি করে ডেটা টাইপ উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে ডেটাবেজে যখন এই টেবিলটি ক্রিয়েট করা হবে তখন প্রত্যেকটি ফিল্ডের একটি কি দিতে হবে? ডেটা টাইপ দিতে হবে। ঠিক আছে, ডেটা টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ যেমন রোল নাম্বারের ডেটা টাইপ হতে পারে হয় নাম্বার অথবা অটো নাম্বার।
এখন নাম্বার অথবা অটো নাম্বার দুটো জিনিস কি সেটা আমরা জানবো, তবে তার আগে বলি যেমন সিম্পলি নাম্বার তো একটা সংখ্যা, সেটা আমরা জানি। এখন রোল নাম্বারের নিচে দেখো সব কয়টা 1 2 3, এই ডেটার ধরনগুলো কি সংখ্যা সংক্রান্ত, ঠিক আছে? তাহলে রোল নম্বর ফিল্ডে ডেটা টাইপটা কি দিয়েছি আমরা? নাম্বার। এখন রোল নাম্বার ফিল্ডে ডেটা টাইপ যদি আমরা দিতাম ডেট অথবা টাইম বা টেক্সট, আমরা কি রোল নাম্বারের নিচে রহিম লিখি না। আবার নেমের নিচে কি আমি 1 2 লিখি না। ঠিক এ কারণেই প্রত্যেকটি ফিল্ডের ডেটা টাইপ শুরুতে বলে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটির উপর ডিপেন্ড করবে আমার নিচে ডেটার ধরনগুলি কেমন হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি ফিল্ডের নিচে তার ডেটার ধরনগুলো কেমন হবে সেটা উল্লেখ করে দেওয়াটাই হচ্ছে কি ডেটা টাইপ। তাহলে আশা করি বুঝতে পেরেছি এতটুকু সবাই। এখন এখানে যে টেবিলটি আমি তৈরি করেছি, আমরা প্রথম দিন যখন টপিকগুলো দিই সেখানে আমি বলেছিলাম ডেটা টাইপ, অনেকগুলো ডেটা টাইপ আছে, বিভিন্ন বইতে প্রচুর পরিমাণ ডেটা টাইপের আলোচনা করা আছে, তবে মূলত 7টা ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই 7টা ডেটা টাইপ ইতোমধ্যে বোর্ডে বিভিন্ন কোয়েশ্চেনে সিকিউ অংশে এসেছে, ঠিক আছে? এবং এই 7টা ডেটা টাইপ নিয়ে একটি টেবিল আমি এখানে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এখন রোল নম্বরের শুরুতে যেটা, রোল নম্বরটাকে আমরা বলছি নাম্বার অথবা অটো নাম্বার। এই ডেটা টাইপটা আমি একটু আলোচনা করি। নাম্বার অথবা অটো নাম্বার বলতে যেটা বোঝায়, নাম্বার হচ্ছে সংখ্যা জাতীয় ডেটা টাইপ, অটো নাম্বারও হচ্ছে সংখ্যা জাতীয় ডেটা টাইপ। তবে দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে আমরা যখন নাম্বার ডেটা টাইপটি এন্ট্রি দিব তখন এই রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3 এগুলো কিবোর্ডে প্রেস করতে হবে, প্রেস করে করে টাইপ করে করে লিখতে হবে। আর যদি আমি অটো নাম্বার ডেটা টাইপটি সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে মেশিন 1-এর পরে 2, 2-র পর 3 এটা অটোমেটিক্যালি নাম্বারটা জেনারেট হবে। সেক্ষেত্রে বারবার আর 2, 3, 4, 5, 6 এটা টাইপ করার প্রয়োজন হবে না। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স নাম্বার এবং অটো নাম্বারের মধ্যে। যদি বড় বড় টেবিল হয় বা বড় বড় অর্গানাইজেশনে যখন কোনো ডেটাবেস ক্রিয়েট করা হয় তখন এই সকল আইডি নাম্বার, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এগুলোকে আসলে কোন ডেটা টাইপ বলা হবে? তখন অটো নাম্বার বলা হয়। তার কারণ যখন প্রচুর পরিমাণ ফিল্ড, প্রচুর পরিমাণ রেকর্ড নিয়ে আসলে কাজ করা হয় তখন বারবার একটা সিম্পল সংখ্যা টাইপ করাটাও অনেক কষ্টদায়ক। এই কারণে না অটো নাম্বারটা সেক্ষেত্রে খুব কাজে দিবে। তাহলে নাম্বার আর অটো নাম্বারের ডেটা টাইপটা আমরা হয়তো বা কিছুটা বুঝতে পেরেছি। পরে অবশ্য আমি কিছুটা ডিটেলসেও এগুলো লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেন আসো নেমটাকে আমরা বলছি টেক্সট অর শর্ট টেক্সট। আসলে হচ্ছে যে টেক্সট হচ্ছে যখন আমরা মানে ল্যাবে দেখব তখন দেখবে যে মাইক্রোসফট অফিস এক্সেস 2007 পর্যন্ত মোটামুটি এটা টেক্সট আকারে ছিল। এরপরে যখন বিশেষ করে 13, 16 আসলো তখন টেক্সট শব্দটি উঠে যায়, সেখানে আসলে শর্ট টেক্সট। আসলে ছোট টেক্সট সংক্রান্ত ডেটা টাইপগুলোকে বলা হয় টেক্সট অথবা শর্ট টেক্সট, ঠিক আছে? তাহলে নেমের মধ্যে রহিম, করিমা, শাফিন এই প্রত্যেকটি হচ্ছে এক একটি টেক্সট অথবা আমরা কি বলতে পারি শর্ট টেক্সট। ডেট অফ বার্থ, কারোর ডেট অফ বার্থ যদি দিতে হয়, যেমন রহিমের ডেট অফ বার্থ কী হতে পারে 1/1/2004, তারপরে 2/3/2005, 7/4/2003 এই টাইপের ডেট অফ বার্থ, মানে কোনো সময় জন্ম তারিখ বা এই টাইপের যখন ডেট অথবা টাইম আমরা উল্লেখ করব তখন সেক্ষেত্রে আমরা কোন ডেটা টাইপটা সিলেক্ট করব? ডেট অথবা টাইম। আমি আবারও বলে রাখি, আমরা কিন্তু এই যে ডেটা টাইপগুলো সেগুলো সিলেক্ট করবো আসলে কিসে? এই ফিল্ডের পার্সপেক্টিভে। রোল নাম্বার যখন আমি লিখব তখনই সাথে সাথে কিন্তু আমার এই ডেটা টাইপটা সিলেক্ট করতে হবে শুরুতে। নেম ফিল্ডটা যখনই লিখব তখনই সাথে সাথে আমার টেক্সট ডেটা টাইপটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ যখনই আমি লিখব সাথে সাথে ডেট অথবা টাইম ডেটা টাইপটা সিলেক্ট করতে হবে। এভাবে করে আসলে আমাদের করতে হবে। এই টেবিল তৈরি করার আগেই কিন্তু ডেটা টাইপগুলো সিলেক্ট করে নিতে হয় যখন প্র্যাকটিক্যালি আসলে কাজ করতে হবে।
আচ্ছা, এবার আসি জেন্ডারে। জেন্ডারের ক্ষেত্রে আমরা একটা ডেটা টাইপ দিয়েছি লজিক্যাল ডেটা টাইপ। লজিক্যাল ডেটা টাইপও বলা হয়, অনেক জায়গায় আবার এটিকে বুলিয়ান ডেটা টাইপও বলা হয়। লজিক্যাল ডেটা টাইপ বা বুলিয়ান ডেটা টাইপ বেসিক্যালি হচ্ছে অনেকটা ইয়েস অথবা নো, মানে কন্ডিশন, মানে দুটো জিনিসের উপর বেস করে তৈরি করা হয়। যেমন এখানে আমি জেন্ডার ফিল্ডটা লজিক্যাল ডেটা টাইপ দিয়েছি, অর্থাৎ জেন্ডার কি হতে পারে, মেল হতে পারে অথবা ফিমেল হতে পারে। তবে এখানে আমি পুরো মেল বা পুরো ফিমেল, পুরো মেল লিখে আবার নিচে এম এফ এম কেন লিখলাম সেটা একটু ব্যাখ্যা করে দিই। জেন্ডার ডেটা মানে লজিক্যাল ডেটা টাইপটা, জেন্ডার তো এখানে লিঙ্গ, লজিক্যাল ডেটা টাইপটা বেসিক্যালি আসলে এক বিটের হয়ে থাকে। সাধারণত লজিক্যাল ডেটা টাইপটি এক বিটের হয়ে থাকে, এই কারণে একটি অক্ষর দ্বারাই লজিক্যাল ডেটা টাইপ আসলে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে একটি অক্ষর দ্বারা যখন রিপ্রেজেন্ট করা হবে, এই কারণে পুরো মেল বা পুরো ফিমেল না লিখে আমি শুধু এম বললেই বুঝতে পারবো এটা মেল, এফ লিখলে বুঝতে পারবো এটা ফিমেল। ঠিক আছে, যদি এটা সাপোজ এমন হতো ম্যারিড অথবা আনম্যারিড, তাহলে এম অথবা ইউ লিখতে হতো। যদি হতো ইয়েস অথবা নো, তাহলে ওয়াই অথবা এন লিখতে হতো। এইভাবে আর কি লজিক্যাল ডেটা টাইপটা কাজ করে। কারেন্সি ডেটা টাইপ হচ্ছে যে যখন আমরা কোনো ডলার বা টাকা বা সামথিং এই টাইপের কোনো কিছু, মুদ্রা সংক্রান্ত কোনো কিছু লিখব, তখন সেখানে কারেন্সি ডেটা টাইপ ইউজ করব। যেমন এখানে অ্যাডমিশন ফি, এই অ্যাডমিশন ফি এর ক্ষেত্রে আমাদের কি বলতে হবে, যে অ্যাডমিশন ফিটা হচ্ছে কারেন্সি ডেটা টাইপ। যেমন খেয়াল করে এখানে 1000 টাকা, 700 টাকা, 500 টাকা, এই যে টাকার সাইনগুলো আমরা দিয়েছি। ডলার হলে ডলারের সাইন দিতে হতো। তাহলে যখন কোনো মুদ্রা সংক্রান্ত বা মুদ্রা জাতীয় কোনো কিছু হবে, তখন আমরা কোন ডেটা টাইপ উল্লেখ করব, কারেন্সি ডেটা টাইপ। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে মেমো ডেটা টাইপ। তবে বর্তমানে অনেক জায়গায় এটাকে লং টেক্সটও বলা হয়। মেমো ডেটা টাইপ সম্বন্ধে আমি একটু বলি। মেমো ডেটা টাইপটা বেসিক্যালি হচ্ছে ডেসক্রিপটিভ ডেটা টাইপ বা বর্ণনামূলক ডেটা টাইপ। এটা আসলে যে 7টা ডেটা টাইপ আমরা এখানে দেখছি, 7টার মধ্যেই না, শুধুমাত্র মোটামুটি তুলনামূলক অনেক ডেটা টাইপের মধ্যে এটি অনেক বড় একটি ডেটা টাইপ। ঠিক আছে, কারণ মেমো ডেটা টাইপে 2⁻16 বা 65,536টি বর্ণ নির্দিষ্ট করা যায়। তাহলে মেমো ডেটা টাইপে কয়টি চিহ্ন বা বর্ণ নির্দিষ্ট করা যাবে, 2⁻16 বা 65,536টি বর্ণ বা চিহ্ন এখানে নির্দিষ্ট করা যায়। আর মেমো ডেটা টাইপকে বর্তমানে মাইক্রোসফট অফিস এক্সেস 2013 অথবা 2016-এ দেখা যাবে যে এটিকে লং টেক্সট নামেও পরিচিতি দেওয়া হয়েছে। এই কারণে আমি মেমো আর লং টেক্সট দুটোই লিখে রেখেছি। তবে এখানে আমি অ্যাড্রেস ব্যবহার করেছি মেমো ডেটা টাইপের জন্য। তবে অ্যাড্রেস সবসময় যে মানে লং টেক্সটই হবে তা না, অ্যাড্রেস শর্ট টেক্সটও হতে পারে। মেমো ডেটা টাইপে সাধারণত আমি বললাম যে যখন আমার কোনো রেকর্ডে, মানে কোনো একটা ডেটা বর্ণনামূলক হবে, বিবৃতিমূলক বা বর্ণনামূলক হবে, অনেক লেখা থাকবে, সেখানে আমরা কোন ডেটা টাইপটি ইউজ করব, মেমো ডেটা টাইপটি ইউজ করব। যখন আমার কোনো জায়গায় অনেক লেখা হবে, অনেক লেখা থাকবে, তখন সেখানে আমরা কোন ডেটা টাইপটি ইউজ করব, মেমো ডেটা টাইপটি ইউজ করব। তাহলে মোটামুটি অ্যাটলিস্ট টেবিল দেখে আমরা ডেটা টাইপগুলো বুঝতে পারছি কিনা। এখন এভাবে টেবিল লিখে ডেটা টাইপটা এই কারণে লিখলাম যে আমাদের পরীক্ষায় সাধারণত অধিকাংশ ক্ষেত্রে এরকমই একটি টেবিল উদ্দীপকে দেওয়া থাকে, এবং সেই টেবিলটি দেখে আমাদের বলা হয় গতে বিশেষ প্রয়োগের ক্ষেত্রে যে উদ্দীপকের ডেটা টাইপসমূহ ব্যাখ্যা করো বা উদ্দীপকের টেবিল থেকে ডেটা টাইপসমূহ ব্যাখ্যা করো। তখন সেক্ষেত্রে আমার বলতে হবে যে উদ্দীপকে টেবিলে 7টা ফিল্ড আছে, রোল নম্বর, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাডমিশন ফি, অ্যাড্রেস, এবং সাথে সাথে বলতে হবে এখানে রোল নম্বর ফিল্ডটি হলো নাম্বার ডেটা টাইপ অথবা অটো নাম্বার ডেটা টাইপ, নেম ফিল্ডটি টেক্সট ডেটা টাইপ অথবা শর্ট টেক্সট ডেটা টাইপ, ডেট অফ বার্থ ফিল্ডটি হচ্ছে ডেট অথবা টাইম ডেটা টাইপ, জেন্ডার ফিল্ডটি লজিক্যাল ডেটা টাইপ, অ্যাডমিশন ফি হচ্ছে কারেন্সি ডেটা টাইপ, অ্যাড্রেস হচ্ছে মেমো অর লং টেক্সট ডেটা টাইপ। এভাবে আমাদেরকে ডিটেলস বলতে হবে এবং বলে সেই ডেটা টাইপগুলোর ব্যাখ্যা আমাদের দিতে হবে। তোমাদের সুবিধার্থে আমি আরও একটি কাজ করেছি, সেটা হচ্ছে যে এই 7টা ডেটা টাইপের কিছু সংখ্যক চেষ্টা করেছি কিছুটা ব্যাখ্যাও এখানে দিয়ে দিতে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কারণ অধিকাংশ সময় এই বর্ণনাগুলোই আমাদের লিখতে হয়। ডেটা টাইপ যখন আমি চিনতে পারবো, মানে যখনই আমি চিনতে পারবো কোনটা কোন ডেটা টাইপ, তারপরে সেই ডেটা টাইপটার ব্যাখ্যা আমাদের দিতে হয়। ঠিক আছে, এখানে সাইজটাও দিয়ে দিয়েছি, বর্ণনাটাও আছে।
আমি একটু ছোট করে আলোচনা করে যাই। শর্ট টেক্সট হচ্ছে 255টা ক্যারেক্টার পর্যন্ত হয় সাধারণত। বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে ডেটা টাইপ ব্যবহৃত হয়। এই ফিল্ডে বর্ণের সাথে সংখ্যাও লেখা যায়, যেমন নেম, ফাদার্স নেম, ডেজিগনেশন ইত্যাদি। এক্সেসের আগের ভার্সনে মানে মেমো ফিল্ডটা লং টেক্সট নামে ব্যবহার করা যায়, এটা তো আমরা আলোচনাই করলাম। দেন হচ্ছে লং টেক্সট বা মেমো, এটা সাধারণভাবে 64,000 ক্যারেক্টার বা 1 গিগাবাইট পর্যন্ত লেখা যায়। তবে ইহারটি কন্ডিশনাল ডেটা টাইপ, অর্থাৎ এই জাতীয় ফিল্ডে বর্ণ সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি 65,536টি সংখ্যা বা বর্ণ লেখা যায়। খেয়াল করে দেখো, হিস্ট্রি রেফারেন্স ফিল্ডে এ ডেটা টাইপ ব্যবহার করা হয়। এটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ। তাহলে আশা করি আমরা পারবো। একইভাবে নাম্বার ডেটা টাইপটিও আলোচনা করা হয়েছে। নাম্বার ডেটা টাইপ দেখো, 1 বাইটের হতে পারে, 2 বাইটের হতে পারে, 4 বাইটের হতে পারে, অথবা 8 বাইটের হতে পারে। ঠিক আছে। সংখ্যা ভিত্তিক ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ফিল্ডে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা লেখা হয়, ঠিক আছে, সংখ্যা লেখা হয়, কিন্তু কোনো বর্ণ লেখা যায় না। পরবর্তীতে দেখো, অটো নাম্বারের ক্ষেত্রে 4 বাইটের কথা বলা আছে, দ্যাট মিনস 32 বাইট। এই ডেটা টাইপ সাধারণত সিরিজ জাতীয় হয়। সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, রোল নাম্বার আমি ইতিমধ্যে বলেছি তোমাদের যে অটো নাম্বারটা সাধারণত যখন বড় কোনো ডেটাবেজের ক্ষেত্রে, কারণ বারবার টাইপ না করে আমরা অটো নাম্বার ইউজ করতে পারি নাম্বারের পরিবর্তে। নাম্বারের ডেটা টাইপ যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের বারবার 1, 2, 3 এগুলো সিলেক্ট করতে হবে। আর অটো নাম্বার হলে এটা ইজিলি আমরা বারবার টাইপ করতে হবে না, অটোমেটিক্যালি আমাদের চলে আসবে। এরপরে যেটা আমরা আলোচনায় এনেছি সেটা হচ্ছে কারেন্সি ডেটা টাইপ। কারেন্সি ডেটা টাইপটি কয় বাইটের হয়? 8 বাইটের হচ্ছে। মুদ্রা বা অর্থ জাতীয় ডেটার ক্ষেত্রে ডেটা টাইপ ব্যবহার করা হয়, যেমন টিউশন ফি, স্যালারি, এক্সাম ফি, সার্ভিস চার্জ, ফ্লেক্সিবিল ইত্যাদি ক্ষেত্রে ডেটা টাইপ ব্যবহার করা হয়। দেন হচ্ছে ডেট অথবা টাইম। ডেট অথবা টাইম ডেটা টাইপ আমরা আলোচনা করেছিলাম। এটাও 8 বাইটের হয়, দ্যাট মিনস 64 বিটের। তারিখ ও সময় জাতীয় ডেটার ক্ষেত্রে ডেটা টাইপ ব্যবহার করা হয়। ফিল্ড যেমন ডেট অফ বার্থ, জয়নিং ডেট, অ্যাডমিশন ডেট এগুলোর ক্ষেত্রে। লজিক্যাল বা বুলিয়ান ডেটা টাইপের ক্ষেত্রে আমি বলেছিলাম যে শুধুমাত্র আমরা ওয়াই অথবা এন ইউজ করব। ইয়েস বা নোর পরিবর্তে, মেল ফিমেলের পরিবর্তে আমি এম অথবা এফ ইউজ করতে বলেছিলাম, এই টাইপের। কারণ এটা আগেও বলেছিলাম, আবারও বলছি, এটা কয় বিটের হয়? মাত্র 1 বিটের হয়। অন্যান্য ডেটা টাইপের থেকে এটি কিন্তু খুব ছোট একটি ডেটা টাইপ। এই জাতীয় ফিল্ডের ভ্যালুর মান শুধুমাত্র 2টি অবস্থা হতে পারে। এই ফিল্ডটি শুধু সত্য বা মিথ্যা বা হ্যাঁ বা না জানার জন্য ব্যবহৃত হয়। এই ফিল্ডে একটি মাত্র বর্ণ ব্যবহার করা হয়, যেমন এর জন্য ইয়েসের জন্য ওয়াই, নোর জন্য এন, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে আশা করি ডেটা টাইপ আমরা মোটামুটি সবাই বুঝতে পারবো। ঠিক আছে। তারপরও যদি কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন থাকে ডেটা টাইপ সম্বন্ধে, অবশ্যই আমরা সেটা কোথায় জানাবো? কমেন্টে জানাবো। ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, যেটা ঘতে যাবৎকালে সব থেকে বেশি এসেছে, সেটি হচ্ছে রিলেশনশিপ নিয়ে আমরা একটা আলোচনা করব। ওকে, তাহলে সবাই লক্ষ্য করি, রিলেশনশিপটা বেসিক্যালি হচ্ছে যে ডেটাবেজের সার্থকতা। অনেক সময় বলা হয় ডেটাবেজের সার্থকতা কোথায়। যদি আমার কাছে কেউ বলে ডেটাবেজের সার্থকতা কোথায়, আমি বলবো ডেটাবেজের সার্থকতা হচ্ছে যখন সেটি রিলেশন তৈরি করতে পারে। কারণ একটি টেবিলে বা 2টি টেবিলে বা কখনো দেখা যায় যে একটা টেবিল দ্বারা সকল কিছু আসলে পরিপূর্ণতা বা প্রকাশ পায় না। একাধিক টেবিলের আমাদের প্রয়োজন হয়। যখনই ডেটাবেজে এরকম একাধিক টেবিল নিয়ে কাজ করা হয়, তখন এক টেবিল থেকে আরেক টেবিল, সেই টেবিল থেকে আরেক টেবিল, এভাবে প্রত্যেকটি টেবিলের মধ্যে আমরা তখনই বিচরণ করতে পারবো যখন টেবিলগুলোর মধ্যে আমার কি থাকবে? রিলেশন থাকবে। এবং রিলেশন থাকলেই আমরা তখন সেটাকে কি বলতে পারবো? রিলেশনশিপ বলতে পারবো। আমি আবারও বলছি, রিলেশনশিপ এই টপিকটি তোমাদের জন্য, এইচএসসি স্টুডেন্টসদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ বিগত বছরগুলোয় সব থেকে বেশি কোয়েশ্চেন ডেটাবেজে ঘতে, অর্থাৎ উচ্চতর দক্ষতার কোয়েশ্চেনে সব থেকে বেশি কোয়েশ্চেন এই রিলেশনশিপ থেকেই হয়েছে। ঠিক আছে।
তাহলে রিলেশনশিপ কাকে বলে আমি এখানে লিখে দিয়েছি, ডেটাবেজের মধ্যে একটি ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটার সম্পর্ককেই রিলেশনশিপ বলে। তাহলে ডেটাবেজের মধ্যে একটি ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে আমরা কি বলবো, রিলেশনশিপ বলবো। কারণ আমি আগেই বলেছি যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যখন কোনো সম্পর্ক স্থাপন করা হবে তখন সেটাকে আমরা কি বলবো, রিলেশনশিপ বলবো। তবে এই রিলেশনশিপটা হওয়ার জন্য যে দুটো জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, সে দুটো জিনিস আমরা গত ক্লাসে আলোচনা করেছি। একটি হলো প্রাইমারি কি এবং একটি হচ্ছে ফরেন কি। খেয়াল করে দেখো, আমাদের হয়তো একটু মনে আছে যে আমরা বলেছিলাম প্রত্যেকটা টেবিলে অবশ্যই একটি কি থাকতে হয়, প্রাইমারি কি থাকতে হয়, এবং সেই প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা কি বলি, ফরেন কি বলি। আসলে এই ফরেন কির মাধ্যমেই একাধিক টেবিলের মধ্যে রিলেশনশিপটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে ফরেন কি এর মাধ্যমে একাধিক টেবিলের মধ্যে কি তৈরি হয়, রিলেশনশিপ তৈরি হয়। এখন একটু খেয়াল করো, এখানে রিলেশনশিপের আমি প্রকারভেদ দিয়েছি, 1 to 1 রিলেশনশিপ, 1 to many আর মেনি টু ওয়ান রিলেশনশিপ আর মেনি টু মেনি রিলেশনশিপ। রিলেশনশিপকে মূলত কয় ভাগে ভাগ করা যায়, রিলেশনশিপকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা 1 to 1, 1 to many আর মেনি টু ওয়ান। এটা আসলে অর দিয়ে আমি আবারও বলি, অধিকাংশ বইতে কিছু কিছু বইতে এটাকে 3 ভাগে ভাগ করা যায় বলা হয়েছে, কিছু কিছু বইতে এটাকে 4 ভাগে ভাগ করা যায় বলা হয়েছে। আমার মতে সবকটাই রাইট। তবে 1 to many আর মেনি টু ওয়ান দুইটা আসলে প্রায় একই রকম কাজ করে, শুধু একটা আরেকটার বিপরীত। 1 to manyতে এদিক থেকে এদিকে যাবে, মেনি টু ওয়ানে ঠিক তার বিপরীত কাজটা হয়। আমরা দেখব, ডিটেলসে দেখব। ঠিক আছে, তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ, তাহলে টোটাল রিলেশনশিপের প্রকারভেদ হচ্ছে এগুলো। তাহলে আমরা ডিটেলসে এখন একটা একটা করে রিলেশনশিপ নিয়ে একটু আলোচনা করব। এখন আসি 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপে খেয়াল করে দেখো, 1 to 1 রিলেশনশিপটা হচ্ছে, আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি এখানে, লক্ষ্য করো সবাই, যদি দুটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় যে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন তাকে 1 to 1 রিলেশনশিপ বলা হয়। একটু দুইটা টেবিল আমরা উদাহরণটা খেয়াল করি, উদাহরণটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো, আর আমি বুঝিয়েও দিচ্ছি। দেখো, এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, একটা হচ্ছে রেজাল্ট টেবিল। স্টুডেন্ট একটি আলাদা টেবিল, রেজাল্ট একটি আলাদা টেবিল। স্টুডেন্ট টেবিলে রোল, নেম, সেকশন 3টা ফিল্ড ব্যবহৃত হয়েছে, কিছু ডেটা আছে। রেজাল্ট টেবিলে রেজাল্ট আইডি, সাবজেক্ট, মার্কস, রোল এরকম 4টা ফিল্ড ব্যবহৃত হয়েছে, কিছু ডেটা আছে। এখন স্টুডেন্ট টেবিলে দেখো রোল 1 2 3 নেম, সেকশন দেওয়া আছে। রেজাল্ট টেবিলে রেজাল্ট আইডি, সাবজেক্ট, মার্কস, রোলের ডেটাগুলো দেওয়া আছে। খেয়াল করে দেখো, স্টুডেন্ট টেবিলে যে রোল ছিল এটা স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি ছিল, এবং এই প্রাইমারি কি হুবহু বা প্রায় সরাসরি রেজাল্ট টেবিলে আবার ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখো, স্টুডেন্ট টেবিলের এই যে রোল, এই রোলটি সরাসরি আবার রেজাল্ট টেবিলে রোল এখানেও ব্যবহৃত হয়েছে, এখানে 1 2 3। এবং তখন আমরা বলেছিলাম কোনো টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা কি বলবো, ফরেন কি বলবো। কোনো টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ব্যবহৃত হলে তখন সেটাকে কি বলবো, ফরেন কি বলবো। এবং ফরেন কি এর মাধ্যমে দুইটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন হলো। খেয়াল করে দেখো, যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে এই দুটো টেবিল সামনে রেখে যে বলতো তিলক কত মার্কস পেয়েছে, আমরা বলতে পারবো তিলক রোল নাম্বার 1 কত মার্কস পেয়েছে, 70। যদি বলা হয় বলতো ম্যাথে 80 কোন স্টুডেন্ট পেয়েছে, তাহলে আমরা কিভাবে বলবো, ম্যাথ 80 রোল 3। এই টেবিলে আসলাম, রোল 3 কে পেয়েছে, তার নাম হচ্ছে দীপ, সে কোন সেকশনের, এ সেকশনে। এভাবে করে দুটো টেবিলের মধ্যে আমরা কি তৈরি করতে পারলাম, একটি সম্পর্ক স্থাপন করতে পারলাম। এবং এই জন্য, আর এটা খেয়াল করে দেখো, রোল নাম্বার 1-এর সাথে কিন্তু শুধু রোল নাম্বার 1-এর ডেটাই মিলবে। আমি যদি বলি 60 মার্কস কে পেয়েছে, সেটা কিন্তু কখনো দীপ পাবে না বা তিলক পায়নি। 60 মার্কস কে পেয়েছে, 60 মার্কস রোল 2-এর ক্ষেত্রেই প্রযোজ্য। রোল 2
কে, রোল 2 হচ্ছে রাফি। তাহলে এখানে প্রত্যেকটা একটা রেকর্ডের সাথে আরেকটা, এই রেকর্ডের সাথে এইটা, এই রেকর্ডের সাথে এইটা, তাহলে একটা রেকর্ডের সাথে যখন একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন হবে তখন সেটাকে আমরা কি বলবো, 1-to-1 রিলেশনশিপ বলবো। ঠিক আছে, তাহলে দুইটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি রেকর্ডের মধ্যে যখন সম্পর্ক স্থাপন হবে তখন সেটাকে আমরা কি বলবো, 1-to-1 রিলেশনশিপ বলবো। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। দেন আমরা আসি 1-to-many রিলেশনশিপ। আমি আগেই বলেছিলাম 1-to-many রিলেশনশিপ আর many-to-1 রিলেশনশিপ দুটো প্রায় একই, আমরা দেখব শুধু জাস্ট একটি অপরটির বিপরীত। 1-to-many রিলেশনশিপটা খেয়াল করো, যখন ডেটাবেজের কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন তাকে 1-to-many রিলেশনশিপ বলা হয়। খেয়াল করে দেখো, এখানে দুটি টেবিল ব্যবহৃত হচ্ছে, স্টুডেন্ট একটা টেবিল, রেজাল্ট একটা টেবিল। আগের টেবিলের মতো এখানেও স্টুডেন্ট টেবিলের রোল ছিল প্রাইমারি কি, সেই রোলটা সরাসরি রেজাল্ট টেবিলে ব্যবহৃত হয়েছে, তখন এই রোলটাকে আমরা কি বলছিলাম, ফরেন কি। কিন্তু এখানে যখন আমরা আগের টেবিলে রোল 1-এর পার্সপেক্টিভে এখানে 1 ছিল একবার, বাট এখানে রোল 1-এর পার্সপেক্টিভে এখানে রোল 1 ব্যবহৃত হয়েছে কয়বার, 3 বার। এখানে রোল 1-এর পার্সপেক্টিভে রোল 1 ব্যবহৃত হয়েছে কয়বার, 3 বার। আবার রোল 2 ব্যবহৃত হয়েছে একবার, আবার রোল 3-এর পার্সপেক্টিভে রোল 3 এখানে ব্যবহৃত হয়েছে কয়বার, 2 বার। ঠিক আছে, তাহলে এই ধরনের রিলেশনশিপকে আমরা বলতে পারি 1-to-many রিলেশনশিপ। এই যে এই পুরো রেকর্ডের সাথে এখানে রোল 1-এর জন্য এই পুরো রেকর্ড, এই রোল 1-এর জন্য পুরো রেকর্ড, 1-এর জন্য পুরো রেকর্ড, তাহলে একটার সাথে কয়টা 1 মিলছে, কয়টা রেকর্ড মিলছে, অনেকগুলো। তাহলে একটি রেকর্ডের সাথে যখন একাধিক রেকর্ড মিল খাবে তখন সেটাকে আমরা বলবো 1-to-many। একটি রেকর্ডের সাথে যখন একাধিক রেকর্ড মিল খাবে তখন আমরা সেটাকে বলবো 1-to-many। তাহলে একটি রেকর্ডের সাথে যখন একাধিক রেকর্ড ম্যাচিং করবে তখন সেটাকে আমরা কি বলবো, 1-to-many রিলেশনশিপ বলবো। এই দুটো টেবিল থেকেও কিন্তু ইজিলি আমরা বলতে পারি, যেমন আমরা যদি বলি যে বাংলায় 81 কে পেয়েছে। খেয়াল করো, বাংলা কিন্তু সাবজেক্টটা 2 বার আছে, বাট 81 যখন বললাম তখন দেখো বাংলায় 81 পেয়েছে রোল 3, সেই রোল 3-র নাম যদি জিজ্ঞাসা করি, নাম কি, তুলি। আবার যদি বলা হয় যে রিজু রেজাল্ট আইডি কত, তাহলে আমরা কীভাবে বলবো, রিজুর রোল নাম্বার 2, আমরা এখানে যাব 2তে যে দেখছি রিজুর রোল নাম্বার কত, আমরা দেখবো এই যে রিজুর রেজাল্ট আইডি কত জিজ্ঞাসা করেছি, তাহলে রিজুর রোল নাম্বার হচ্ছে 2। এখান থেকে আমরা এখানে যাব 2তে যে এখানে দেখব ওর রেজাল্ট আইডি কত, 1000021। ঠিক আছে, এভাবে করে দুটো টেবিলের মধ্যে কি স্থাপন হলো, সম্পর্ক স্থাপন হলো। তাহলে 1-to-many রিলেশনশিপ আমরা বুঝতে পেরেছি যে কোনো একটি রেকর্ডের পার্সপেক্টিভে যদি একাধিক অন্য টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন সেটাকে বলবো 1-to-many রিলেশনশিপ। 1-to-many রিলেশনশিপ, 1-to-many রিলেশনশিপ, 1-to-many রিলেশনশিপ। সেম জিনিসটাই, হুবহু সেম জিনিসটাই যখন এদিক থেকে শুধু এদিকে যাবে, অর্থাৎ অনেকগুলো টেবিল মানে একাধিক রেকর্ডের পার্সপেক্টিভে যখন একটি রেকর্ড চিন্তা করব তখন সেটাকে আমরা কি বলবো, many-to-one। খেয়াল করো, সেম জিনিস, শুধু যখন একাধিক রেকর্ডের পার্সপেক্টিভে একটি চিন্তা করব তখন সেটাকে আমরা কি বলবো, many-to-one। একাধিক রেকর্ডের পার্সপেক্টিভে একটি চিন্তা করব তখন সেটাকে বলবো many-to-one। খেয়াল করে দেখো, এখানে রোল নাম্বার 1 3 বার ব্যবহার করা হয়েছিল, many-to-one। এখানে রোল নাম্বার 1 একবার ব্যবহার করা হয়েছে, এখানে রোল নাম্বার 3 2 বার ব্যবহার করেছিল, many-to, এখানে রোল নাম্বার 3 একবার ব্যবহার করেছে, তাহলে many-to-one। আর এখানে 1-to-many, 1-to-many। বুঝতে পারছি? তাহলে মেন জিনিসটা হচ্ছে ডেটাবেজে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের পার্সপেক্টিভে ডেটা টেবিলের কোনো টেবিলে একটি রেকর্ডের পার্সপেক্টিভে যদি একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন আমরা সেটাকে বলবো 1-to-many রিলেশনশিপ। আর একাধিক রেকর্ডের পার্সপেক্টিভে যদি
অন্য টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপিত হয় তখন আমরা সেটাকে বলবো মেনি টু ওয়ান রিলেশনশিপ। বুঝতে পেরেছি? আমাদের আর একটা রিলেশনশিপই বাকি আছে, সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এটা আমরা একটু ক্লিয়ার করে দিই। মেনি রিলেশনশিপটা একটু ভিন্ন, গতানুগতিক ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান বা এই তিনটে রিলেশনশিপের মতো নয়। এখানে যখন ডেটা টেবিলের সংজ্ঞাটা খেয়াল, ডেটাবেজে কোন ডেটা টেবিলে একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলে একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন তাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলা হয়। আসলে মেনি টু মেনি রিলেশনশিপটা সাধারণত যেটা হয় যে কোনো একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে, মানে ওইখানে যেমন ওয়ান টু ওয়ানে কী ছিল, কোনো একটা ডেটাবেজে কোনো একটা ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একটি রেকর্ডের মিল ছিল। ওয়ান টু মেনির ক্ষেত্রে কী ছিল, একটি রেকর্ডের সাথে অপর টেবিলের একাধিক রেকর্ডের মিল ছিল। মেনি টু ওয়ানের ক্ষেত্রে কী ছিল, কোনো একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের একটি রেকর্ডের মিল ছিল। এখন মেনি টু মেনি যখন হবে তখন একাধিক রেকর্ডের সাথে অন্য একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে মিল হবে, তখন সেটাকে আমরা কি বলবো, মেনি টু মেনি রিলেশনশিপ। এখন মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে সাধারণত একটি অতিরিক্ত টেবিলের প্রয়োজন হয়। খেয়াল করে দেখো, টিচার, এখানে একটি টেবিল আমি বানিয়েছি, এখানে টিচার আইডি এবং টিচার নেম দুটো ফিল্ড ছিল। কোর্স, এখানে আমি একটা টেবিল তৈরি করেছি, সেখানে কোর্স আইডি এবং কোর্স সাবজেক্ট দুটো ফিল্ড ছিল। খেয়াল করে দেখো, টিচার এবং কোর্সের মধ্যে কিন্তু কোনো ফরেন কি নেই, সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে আমি কোনো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারছি না। টিচারের ক্ষেত্রে টিচার আইডি হলো প্রাইমারি কি, কোর্সের ক্ষেত্রে কোর্স আইডি হলো প্রাইমারি কি, টিচারের ক্ষেত্রে টিচার আইডি হলো প্রাইমারি কি, কোর্সের ক্ষেত্রে কোর্স আইডি হলো প্রাইমারি কি। তাহলে টিচার আর কোর্সের মধ্যে কিন্তু কোনো রিলেশন আমি এখানে তৈরি করতে পারিনি। আর রিলেশন তৈরি না করতে পারলে সেখানে তো রিলেশনশিপও বিল্ড আপ হবে না। তাহলে এই দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করার জন্য আমরা একটি অতিরিক্ত টেবিল তৈরি করেছি। আর যখনই মেনি টু মেনি রিলেশনশিপে একটি অতিরিক্ত টেবিল তৈরি করার প্রয়োজন হয় তখন সেই টেবিলটিকে বলা হয় জাংশন টেবিল। খেয়াল করো, আমি এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। মেনি টু মেনি রিলেশনশিপ বাস্তবায়নের জন্য অতিরিক্ত যে টেবিলের প্রয়োজন হয় তাকে জাংশন টেবিল বলে। এবং এই জাংশন টেবিলে অবশ্যই অন্য দুই টেবিলের প্রাইমারি কি উপস্থিত থাকবে। অন্য দুই টেবিলের, খেয়াল করো, টিচারের প্রাইমারি কি ছিল টিচার আইডি উপস্থিত, কোর্সের প্রাইমারি কি ছিল কোর্স আইডি উপস্থিত। অর্থাৎ জাংশন টেবিলে অবশ্যই অন্য দুই টেবিলের প্রাইমারি কি উপস্থিত থাকবে। এখন জাংশন টেবিলে টিচার আইডি আর কোর্স আইডি তখন কি হয়ে গেল, ফরেন কি। আর যখনই ফরেন কি হয়ে গেল তখনই তাদের মধ্যে একটি কি তৈরি হলো, রিলেশনশিপ তৈরি হলো। খেয়াল করে দেখো, তিনটি টেবিলই কিন্তু এখন একটার একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি জিজ্ঞাসা করি মঙ্গলবারে কোন স্যার ক্লাস নেয়, দেখো মঙ্গলবার আমরা যদি ডেতে যাই, খেয়াল করি সবাই, আমরা যদি ডেতে যাই, ডে মঙ্গলবার, কোর্স মঙ্গলবার কোন টিচার ক্লাস নেয় বলেছি, তাহলে মঙ্গলবার টিচার আইডি 3, এখান থেকে যাব টিচার আইডি 3, কোন স্যার ক্লাস নেয়, পল্লব স্যার ক্লাস নেয়। ঠিক আছে, এভাবে করে। আবার যদি আমরা বলি যে আইসিটি ক্লাস কোন স্যার নেয়, আইসিটি সাবজেক্ট হচ্ছে আইসিটি, কোর্স আইডি হচ্ছে 7, কোর্স আইডি 7, কোর্স আইডি 7, কোর্স আইডি 7, তার টিচার আইডি হচ্ছে 1, টিচার আইডি 1, টিচার আইডি 1, কোন স্যার নিচ্ছে, সজীব স্যার নিচ্ছে। বুঝতে পারছি? আবার একটু বলি, যদি আমি বলি বাংলা কোর্সটি কোন স্যার নেয়, কীভাবে বলবো, বাংলা, এই যে একটা কোর্স, বাংলা কোর্সটি কোর্স আইডি হচ্ছে 8, কোর্স আইডি হচ্ছে 8, কোর্স আইডি 8, তার টিচার আইডি কত, 1, টিচার আইডি কত, 1, টিচার আইডি 1, টিচার আইডি 1, টিচার হচ্ছে সজীব স্যার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে টিচার আইডি 1 সে 7, 8, অর্থাৎ সে আইসিটি ক্লাসও নেয় এবং বাংলা ক্লাসও নেয়, তাহলে সজীব স্যার দুটো ক্লাস নিচ্ছে। আবার আমরা যদি বলি যে কোর্স আইডি আইসিটি ক্লাস, কোর্স আইডি 7, কোর্স আইডি 7, এই দুটো ক্লাসই আমার কোন দিন হচ্ছে, দুটো ক্লাসই আমার রবিবারে হচ্ছে। এই দুটো ক্লাস আমার কোর্স আইডি হচ্ছে 7, আইসিটি ক্লাস। তাহলে খেয়াল করে দেখো, এভাবে করে আমার তিনটে টেবিলের মধ্যে একটি রিলেশনশিপ
তৈরি হচ্ছে। এবং এভাবেই আমরা কি তৈরি করতে পারলাম, মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে এখান থেকে আমরা যে কোনোটা বলতে পারবো। আমরা যদি বলি যে তানভীর স্যার কোন কোর্সটি নেয়, দেখো খেয়াল করে দেখো, তানভীর স্যার টিচার আইডি হচ্ছে 2, আমরা জাংশন টেবিলে আসবো, টিচার আইডি 2 পার্সপেক্টিভে কোর্স আইডি 7, কোর্স আইডি 7-এ যাবো, তানভীর স্যার কোন ক্লাসটি নেয়, আইসিটি ক্লাসটি নেয়। এবং আরেকটা জিনিস বলে রাখি, জাংশন টেবিলের সাথে এই টেবিলগুলোর সম্পর্ক অনেকটা ওয়ান টু মেনি রিলেশনশিপের মতো, কারণ এখানে দেখো 1, এখানে 1 দুইবার ব্যবহার করা হয়েছে। তাহলে একটি রেকর্ডের সাথে এখানে আবার 2টা, তাহলে এই 2টা টেবিলের মধ্যে কিন্তু আবার ওয়ান টু মেনি রিলেশনশিপ। আবার এখানে দেখো কোর্স আইডি 7, এখানে কোর্স আইডি 7 দুইবার ব্যবহার করা হয়েছে। তাহলে এই টেবিল আর এই টেবিলের মধ্যে সম্পর্ক কিন্তু ওয়ান টু মেনি রিলেশনশিপ। বুঝতে পেরেছি? এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্কটা ওয়ান টু মেনি, এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্কটা ওয়ান টু মেনি। বা 3টে টেবিল যখন একসাথে হলো তখন এদের মধ্যকার সম্পর্কটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, তখন সম্পর্কটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে ছাত্ররা আজকে এ পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। বিদায়। পল্লব স্যার, ধন্যবাদ সকলকে।